আচ্ছা, তো আজকে ফিজিক্স সেকেন্ড পেপার, এটা কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বা এটা আরেকটা নাম আছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ। তো এইখানে মানে যেই সব টপিক শুরুতে আছে, আহ, তড়িৎ বল, তারপরে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য অথবা তড়িৎ বিভব, এই সব জিনিস আমাদের 19-এও ছিল। তো এখানে হুবহু সেম জিনিসগুলো আছে, জাস্ট একটু মানে সূত্র সেম, থিওরি সেম, জাস্ট ম্যাথ গুলার একটু চেঞ্জ আর কি। আর এরপরে আরেকটা আমাদের ভিন্ন টপিক আছে ধারক। এগুলো আমরা পড়বো এখন পরে। আর এই এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে ভেক্টর। তো শুরু করি। এইখানে ফার্স্টেই যেটা আছে, এইটা আছে কুলম্বের সূত্র। এই যে কুলম্বের সূত্র মনে আছে? হুম। হ্যাঁ। কি ছিল এই সূত্রটা? Q1 × Q2 by R²। হ্যাঁ, এটা হচ্ছে Q1 Q2 বা আর স্কয়ার, বাট এটা হচ্ছে আগে আমাদের বিবৃতিটা লিখতে হবে। এটা কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে আছে, ধরো আগে বিবৃতিটা লিখি। কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা হচ্ছে বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক। এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এইটা হচ্ছে আমাদের মহাকর্ষ সূত্রটা যে ছিল হুবহু সেম, জাস্ট ওইখানে ভরের জায়গায় এইখানে চার্জ। ব্যস্তানুপাতিক। এবং এই বল চার্জ দুটির সংযোগ সরলরেখা বরাবর কাজ করে। সংযোগ সরলরেখা বরাবর কাজ করে। ওকে। এখন এখানে বিন্দু চার্জ আছে এবং কোনো নির্দিষ্ট মাধ্যম আছে এখানে। এখানে দুইটা কি পয়েন্ট আছে, একটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে হইতে হবে এবং বিন্দু চার্জ। বিন্দু চার্জ বলতে বোঝায় খুবই ক্ষুদ্র আকারের একটা চার্জ আসলে। ওকে, তো এইখানে যেটা শুরুতে যেটা এটা আছে, এই বিন্দু চার্জটা কি? বিন্দু চার্জটা হচ্ছে অনেক ক্ষুদ্র আকারের দুইটা চার্জ। আচ্ছা, এখানে বিন্দু চার্জ হচ্ছে দুইটা খুবই এই যে ক্ষুদ্র আকৃতির দুইটা চার্জ। এখন এরা এতই ক্ষুদ্র আকৃতির চার্জ যে এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয়, এদের মধ্যবর্তী ডিস্টেন্সের তুলনায় এদের যে ব্যাসার্ধটা আছে এটা খুবই নগণ্য। মানে এদের মধ্যবর্তী ডিস্টেন্সের তুলনায় এদের ব্যাসার্ধটা খুবই নগণ্য, মানে আকৃতিটা আর কি খুবই ছোট হবে। এই টাইপের চার্জগুলাকে
বিন্দু চার্জ বলা হয়? এটা হচ্ছে মধ্যবর্তী। এটা হবে খুবই নগণ্য। তো এই টাইপের চার্জ গুলাকে আমরা বলবো বিন্দু চার্জ। এখন এখানে মাধ্যম দ্বারা আসলে এখানে কি বোঝায়? মাধ্যম হচ্ছে যে তোমার এক একটা মাধ্যমে এইটা, এই যে তোমার আকর্ষণ বলের মান অথবা বিকর্ষণ বলের মান ভিন্ন ভিন্ন হবে। এখন মাধ্যম বলতে বায়ু মাধ্যমে তুমি যদি দুইটা বিন্দু চার্জকে স্থাপন করো, তাহলে বায়ু মাধ্যমে দুইটা বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান যেরকম হবে, তুমি যদি বায়ু মাধ্যম সরায়ে সেই দুটাকে পানিতে নিয়ে যাও অথবা তেলে নিয়ে যাও, অথবা মাঝখানে কোনো কঠিন এই যে পদার্থ রেখে সেইখানে তুমি যদি এর মধ্যবর্তী ডিস্টেন্স, চার্জের মান সব ঠিক রেখে জাস্ট মাধ্যমটা তুমি যদি চেঞ্জ করো, তাহলে প্রতি ক্ষেত্রেই আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান ভিন্ন ভিন্ন হবে। যেমন ধরো এখানে দুইটা চুম্বক পদার্থ আছে। এখন এই যে এই ধরো যে এদের মাঝখানে এই যে যে এরিয়াটা, এটা তোমার বায়ু দ্বারা পূর্ণ। তো বায়ু থাকলে একটা চুম্বক আরেকটা চুম্বককে যত জোরে আকর্ষণ করবে, তুমি যদি একটা এখানে তেল রেখে দাও বা একটা তরল পদার্থের মধ্যে যদি ডুবাও, তাহলে অবশ্যই সেম আকর্ষণ থাকবে না। আবার তুমি যদি মাঝখানে একটা কোন একটা এই কঠিন পদার্থ রেখে দাও দুইটা চুম্বকের মাঝখানে, তাহলে তাদের এই মধ্যবর্তী আকর্ষণ বলের মান কিন্তু অনেকাংশে হ্রাস পাবে না। তো এটা আসলে মাধ্যমের উপরও ডিপেন্ড করে যে তারা কোন মাধ্যমে থেকে পরস্পরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করতেছে। তো এখন যদি এখানে দুইটা বিন্দু চার্জ, একটা যদি Q1 আর একটা যদি Q2 হয়, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে এই যে কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যবর্তী বল, এদের মধ্যবর্তী বল কার কার সমানুপাতিক হবে? চার্জ দুটির গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 সমানুপাতিক Q2, এটা হবে। আবার এই যে এই বলটা এই বলটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের, আচ্ছা এখানে বর্গের ব্যস্তানুপাতিক হবে। ওকে, মধ্যবর্তী দূরত্বের এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এফ সমানুপাতিক ডি স্কয়ার। এবং এইটা মেবি অনেকবারই এই বলছিলাম, যদি একটা সেম রাশি অপর দুইটা রাশির সমানুপাতিক হলে ওই রাশিটা অপর দুইটা রাশির গুণফলেরও সমানুপাতিক হয়। এটা সমানুপাতিকের একটা ধর্ম আর কি। তাহলে এখানে এফ সমানুপাতিক এখানে কি হচ্ছে? এইগুলা আগে থেকে হয়তো জানা আছে, কারণ এগুলো 19-এ ছিল। Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। ওকে, এখন আমি যদি এখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দেই, তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে নিয়ে আসা লাগে। ওকে, এখন এইটাই হচ্ছে কুলম্বের সূত্র। আচ্ছা, এখন এটা যদি কুলম্বের সূত্র হয়, সেক্ষেত্রে এখানে কে এখানে কি? এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক।
এখন এই সমানুপাতিক ধ্রুবকটার যেটা মান, এটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এই চিহ্নটা হচ্ছে এপসাইলন চিহ্ন। আর এই যে ও, মানে এটা তোমার যে জায়গাতে থাকুক না কেন, এই যে জিরোটাকে সবসময় নট হিসেবে উচ্চারণ করা হয় আর কি ফিজিক্সে। তো এটা হচ্ছে এপসাইলন নট চিহ্ন। ওকে। এখন কে সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। ওকে, এখন এটা হয়তো তুমি আগে শোনো না, এটা হচ্ছে 4 পাই এপসাইলন নট। এখন এপসাইলন নটটা কি? এইখানে এপসাইলন নট হচ্ছে 0 মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা। এখন ভেদন যোগ্যতা, এটা যদি আমি মানে ফিজিক্সের ভাষায় না বলে যদি নর্মালি বলি, তো ভেদন যোগ্যতা হচ্ছে তোমার ওই মাধ্যমকে ভেদ করে ওই চার্জ দুইটা বা চুম্বক দুইটার মধ্যবর্তী যে আকর্ষণ বলটা, এইটা ওই মাধ্যমটাকে এই কতটুকু ভেদ করতে পারতেছে। এখন এইটা ওই মাধ্যমের ভেদন যোগ্যতার উপরে নির্ভর করে। ধরো যে শূন্য মাধ্যমে আকর্ষণ বলটা বেশি হয় সাধারণত, না, যে কোনো বস্তুর মধ্যে শূন্য মাধ্যমে আকর্ষণ বলটা বেশি হয়। এর মানে কি? এর মানে হচ্ছে শূন্য মাধ্যমটাকে সহজেই ভেদ করা যায়। এইটা, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর যেহেতু একটা সেম চার্জ অথবা সেম চুম্বককে তুমি যদি একটা তরলে নিয়ে যাও অথবা একটা কঠিন পদার্থে নিয়ে যাও, দেখবা যে আকর্ষণ বলগুলো কমে যাচ্ছে। মানে কি? মানে ওই তরল অথবা কঠিন মাধ্যমের ভেদন যোগ্যতা বেশি, মানে ওই মাধ্যমগুলোকে ভেদ করে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলটা অত বেশি কার্যকর হইতে পারতেছে না। এইটা দ্বারাই মূলত ভেদন যোগ্যতা পরিমাপ করা হয়। এটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে আমরা এমনিতে কি বুঝলাম যে ভেদন যোগ্যতার সাথে আহ, তাহলে বলের সম্পর্ক কি রকম, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? হুম। ব্যস্তানুপাতি। হ্যাঁ, ব্যস্তানুপাতিক, কারণ শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা কম আর এখানে বলটা বেশি, মানে সহজেই ভেদ করা যায়, মানে ভেদন যোগ্যতা কম। আর কঠিন মাধ্যমের ভেদন যোগ্যতা বেশি, মানে সহজে ভেদ করে দুইটা আধান পরস্পরকে আকর্ষণ করতে পারে না। যেহেতু এখানে ভেদন যোগ্যতা বেশি, সেহেতু আকর্ষণ বলটা কম। তো এইটা সূত্রেও কিন্তু ওই তুমি যদি এটা ইনপুট দাও, এখন কে এর জায়গায় আমি যদি 1/4 পাই এপসাইলন নট লিখি, Q1 Q2 / R²। এখন দেখো এই যে সূত্রেও সম্পর্কটা যে কি আসতেছে এপসাইলন নটের সাথে, এই যে এফ এর আর এপসাইলন নটের সাথে সম্পর্ক কি বলতো? এখানে ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক। হ্যাঁ। ওকে, তাহলে এফ এর সাথে আমাদের ভেদনযোগ্যতার সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা আশা করি বুঝছো এখন। এখন এই যে সূত্রটা তো মুখস্থ রাখতে হবে অলওয়েজ। আচ্ছা, সূত্রটা কি ছিল? কে Q1 Q2 d², আর কে এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 / d²। চার্জের একক কি তোমার জানা আছে? চার্জের একক কি? আহ কুলম্ব না? হ্যাঁ, চার্জের একক হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটাল সি দ্বারা লেখা হয়, কুলম।
এটাকে ক্যাপিটাল সি দ্বারা লেখা হয়। এটা কিন্তু স্মল সি লেখা যাবে না, এটা মাথায় রাখবে, এটা অলওয়েজ ক্যাপিটাল সি হবে। ওকে। আচ্ছা, এখন আমরা যদি এর, আচ্ছা তার আগে এখানে আহ মানটা তো আমাদের জানতে হবে। এখন দেখো একক গুলা এখানে কি কি হইতে পারে। এই কালারটাকে ভালো লাগতেছে না। আচ্ছা, আই- বলের একক তো নিউটন, এটা তো আমরা জানি। তাহলে এফ কে, কিউ 1, কিউ 2, ডি স্কোয়ার। এখন এখানে কি হবে? এফ ইন্টু ডি স্কোয়ার, কে ইন্টু কিউ 1, কিউ 2। তাহলে কে সমান এখানে কি হচ্ছে? উপরে এফ ডি স্কোয়ার, আর নিচে কি আসছে? কিউ 1, কিউ 2, এটা না? এখন তাহলে এখন তুমি যদি এক যদি বিবেচনা করো, ওকে, এখন তুমি যদি একক বিবেচনা করো, এইখানে কে এর একক তাহলে এই যে কি হবে বলো তো? উপরে কি হবে? উপরে, নিউটন মিটার স্কোয়ার। হ্যাঁ উপরে নিউটন মিটার স্কোয়ার, আর নিচে এখানে কুলম ইনটু কুলম। কুলম। তাহলে নিচে হবে কুলম। কি? হুম। কুলম স্কোয়ার। তাহলে এটা হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এই যে দেখো, এইখানে মিটার স্কোয়ারের এম স্মল লেটারের, কুলম্বের সি ক্যাপিটাল লেটারের, এগুলা খেয়াল রাখবে একক লেখার ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু এই কখনোই এইভাবে লেখা যাবে না, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এইভাবে লিখলে কিন্তু ভুল হবে, এটা খেয়াল রাখবা। তাহলে কে এর একক আমরা পাইলাম নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, এটা মুখস্থ থাকতে হবে অবশ্যই। এবং কে এর মান হচ্ছে 9 × 10⁹ তাহলে একক কি হবে? নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এই যে এই মানটা মুখস্থ রাখবা, এটা ম্যাথ করার সময় সবসময় লাগবে আমাদের। এখন আমরা তো একটু আগে শিখলাম যে কে সমান কি? 1/4 পাই এপসাইলন নট, এটা না? তাহলে এপসাইলন নট সমান কি হবে? 1/4 পাই এইভাবে লিখতে পারি না? হ্যাঁ। আর গুণ করি, ওকে। তো এই যে 4 পাই এর তো কোনো একক নাই, তাহলে এপসাইলন নটের একক তাহলে এখানে এই যে কি হবে বলো তো? 4 পাই এর কি কোনো একক আছে? 4 পাই তো একটা সংখ্যা, না। 4 পাই এর তো কোনো একক নেই। হুম। তাহলে এর একক কি হবে? কে এর এককের উল্টাটা হবে। হুম। হুম। তাহলে এইটা হবে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এই দুইটাই কিন্তু মনে রাখতে হবে, এগুলা কিন্তু এই যে এই পরীক্ষায় এমসিকিউতে কিন্তু ডিরেক্ট জিজ্ঞেস করবে যে কোনটার একক কি। সো তুমি কে অথবা এপসাইলন নট, তো তোমার কেটাই সবচেয়ে বেশি মনে রাখতে হবে, কারণ কে আমাদের ম্যাথ করার সময় বারবার তুমি যখন এফ এর সূত্র লিখবা তখন কে কিন্তু লিখতে হবে। সো তুমি কে এর এককটা মনে রাখবা, আর এপসাইলন নট হচ্ছে এর উল্টা। সো এটা মনে রাখলেই তুমি তো যে কোনো সময় বের করতে পারবা। ওকে। আচ্ছা, এখন এপসাইলন নটের মান যদি বের করি, আচ্ছা এখন দেখো, এই যে
আমরা তো জানি কে সমান 4 পাই এপসাইলন নট। আমরা তো এটা আগেও একবার লিখলাম, আচ্ছা আবার লিখি। 4 পাই কে, তাহলে এপসাইলন নটের মান কি হবে? 4 পাই, আর কে এর মান কত? কে এর মান হচ্ছে 9 × 10⁻৯। তো এটা ক্যালকুলেশন করলে আসে কত? যদি এটা মুখস্থই রাখতে হবে এপসাইলন নটের মান, এটা আসে 8.84। এর একক কি? একক হচ্ছে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে এপসাইলন নটের মান। ওকে। আচ্ছা, তো এইখানে এগুলাই আছে। আর বল কোন সময় আকর্ষণ ধর্মী হবে, কোন সময় বিকর্ষণ ধর্মী হবে, এটা তো আশা করি জানো। যদি চার্জ দুইটা যদি সমধর্মী হয় তাহলে বলটা হবে বিকর্ষণ ধর্মী, আর চার্জ দুইটা যদি বিপরীত ধর্মী হয় বল হবে আকর্ষণ ধর্মী। আচ্ছা, ধরো এগুলো তাও লিখে দেই। সমধর্মী মানে কি? সমধর্মী মানে হচ্ছে দুইটাই প্লাস হইতে পারে অথবা দুইটাই মাইনাস হইতে পারে, তাহলে বল হবে বিকর্ষণ ধর্মী। আর চার্জ দুইটি বিপরীত হইলে এই যে একটা পরে মজা পাবো যদি ভেক্টর ভালোভাবে জানা থাকে। এটা এই চ্যাপ্টারে যে এই এই যে ভেক্টর যে ই- কি পরিমাণে লাগে যখন ম্যাথ করবো তখন এটা বুঝবো। আচ্ছা, এখানে আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে তোমার চার্জের মান প্লাসেও দেওয়া থাকতে পারে অথবা মাইনাসেও কিন্তু দেওয়া থাকতে পারে, তবে সূত্রে চার্জের চিহ্ন বসানো যাবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে তোমার যদি চার্জের মান মাইনাসে দেওয়া থাকে তারপরে সূত্রে কিন্তু মাইনাস লেখা যাবে না, সূত্রে শুধুমাত্র মান লিখতে হবে। ওকে। এখন এইখানে এপসাইলন নট সম্পর্কে তো আমরা জানলাম। আচ্ছা, এরপরে এইখানে আর কি জানার আছে? এপসাইলন নট, এরপরে কি আর কিছু আছে? হ্যাঁ, এরপরে ম্যাথটা পড়ো। এখানে এই কি বলছে, লোহার নিউক্লিয়াসে অবস্থিত দুটি প্রোটনের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বল কত, তাদের দূরত্ব যদি এত হয়। এই যে প্রোটনের চার্জ কত? 1.67। এরপরে ও, ইন্টু 10 ইনভার্স। তোমার প্রোটন এবং ইলেকট্রনের চার্জ সেম, একটা হচ্ছে +1.6 10⁻19, আর ইলেকট্রনের জন্য হচ্ছে -1.6 10⁻19।
এগুলো মনে রাখতে হবে। এই যে তোমার যদি চার্জের মানে যদি মনে না থাকে, তাহলে এই ম্যাথটা সলভ করতে পারবে না। এবং প্রোটন, ইলেকট্রনের চার্জ, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, দাঁড়াও একটু। ওকে, তাহলে এইখানে লিখবো প্রোটনের চার্জ। আচ্ছা, এক মিনিট একটু ওয়েট করো তো। হুম। হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো, এই যে প্রোটনের চার্জ আমরা জানি প্লাস 1.6 10^19 কুলম। ওকে, তো এইখানে যেহেতু দুইটা প্রোটনের জন্য বের করতে বলছে, তার মানে Q1 Q2 সেম। আর এখানে ডিস্টেন্স তো দিয়ে দেওয়া। তো এইখানে কি হবে, বল হবে F কে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। কে এর মান তো 9 × 10⁹ তো যেহেতু দুইটা চার্জই সেম, তো এখানে কি হবে 1.6 10^90 এর উপরে হবে স্কোয়ার। আর ডি কত? ডি হচ্ছে 4 10^15 এর উপরে স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন তুমি যদি এটা করো, তাহলে এখানে আসবে 1.44 10^19 নিউটন। খুবই সহজ একটা ম্যাথ। জাস্ট এই ম্যাথটা সলভ করার জন্য এই যে তোমাকে এই প্রোটন এবং ইলেকট্রনের চার্জ অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, ওই ম্যাথটা কি দেয় নাই এখানে? আছে একটু দাঁড়াও তো, এখানে একটু ম্যাথ আছে, এই ম্যাথটা কি দেয় নাই নাকি, বুঝলি? হুম, এখানে খুবই ভালো একটা ম্যাথ ছিল। এটা তো আমি অফলাইনে করাইলাম এখানে। যদিও এটা নতুন বই ছিল, এখানে কি এটা আছে? -260। আচ্ছা, আছে মেবি। না থাকলে ওইটা আমি এখন নতুন বই থেকে নিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি বলছে 2 নম্বরে? 2 নম্বরে বলছে সমভাবে আহিত। সমভাবে আহিত মানে কি? সমভাবে আহিত মানে দুইটাতে সমানভাবে চার্জ আছে। ওকে, তো সমভাবে, এই যে আহিত শব্দটা দ্বারা আর কি বোঝায় যে চার্জিত। তো সমভাবে চার্জিত দুইটা পিত বল বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করে, পিত বলের আধান কত? তো এখন যেহেতু দুইটারই চার্জ সেম, তার মানে দুইটাই আমি যদি সেম লিখি, এটা ডিভাইড বাই ডি স্কোয়ার। তো বলের মান কত? 4 10⁻⁵। এর মান আমরা জানি 9 10⁹ সো এটা কিউ স্কোয়ার। আর এটা হচ্ছে 2 মিলিমিটার, মানে 2 × 10⁻³ এতর উপর স্কোয়ার। ওকে, তাহলে এটা যদি
তুমি ক্যালকুলেশন করো, তাহলে 4 10 ইনভার্স 5 ইন্টু 2 10 ইনভার্স 3 এর উপর স্কোয়ার ডিভাইড বাই 9 10 টু দি পাওয়ার 9 দুটো করে অ্যান্সার দিলে এটা কিউবের মান আসবে 1.33 10 ইনভার্স 10। এইগুলা ম্যাথ এই বুঝতে তো সমস্যা নেই, যেহেতু কিউ এটা হবে কুলম। ওকে, এগুলা সহজ ম্যাথ, এগুলা 9 10 আছে। ওকে, এখন খেয়াল করো, এটা হচ্ছে আচ্ছা এখানে উম, একটা ইয়া হয়তো মিসিং এইখানে। তোমার যে ডিস্টেন্সটা দেওয়া এটা হচ্ছে 2 অ্যামস্ট্রং ডিস্টেন্স। এই যে এটা কি মনে আছে, এটা আরো একটা চ্যাপ্টারে মেবি এটা করাইছিলাম। এই যে অ্যামস্ট্রং, হ্যাঁ। এক অ্যামস 1 অ্যামস্ট্রং সমান কত? 10 ইনভার্স টেন 10 ইনভার্স সিক্স। মিটার। না না, 10 ইনভার্স 10 মিটার অথবা 10 ইনভার্স 8 সেন্টিমিটার, এটা মনে রাখবা। এটা যদি রসায়নে আছে, রসায়ন গুণগত রসায়ন যদি পড়ে থাকো তাহলে এটা তো জানার কথা। 1 অ্যামস্ট্রং সমান কি, ওইখানে যে বোর ব্যাসার্ধ ছিল না, ওই যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, তো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ তো এই যে অ্যামস্ট্রং দ্বারাই পরিমাপ করা হয়, এটা গুণগত রসায়নে আছে। আচ্ছা যাই হোক, তো এখন দেখো এখানে, তাহলে এখানে ডিস্টেন্সটা হবে এত মিটার। একটি ইলেকট্রন এবং একটি প্রোটনের মধ্যে ক্রিয়াশীল স্থিরতড়িৎ বলের জন্য তাদের ত্বরণের মান কত হবে? এখন দেখো এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা প্রোটন, তো এইখানে একটা ইলেকট্রন একটা প্রোটন এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স 2 অ্যামস্ট্রং। ওকে, এখন এদের মধ্যবর্তী বল হবে কত? মধ্যবর্তী বল কত? কে Q1 Q2/d। এখন এখানে খেয়াল করো, ইলেকট্রনের চার্জ কিন্তু প্লাস এবং সরি, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস। তো এইখানে দুইটারই চার্জ কিন্তু সেম না, 1.6 × 10 ইনভার্স 19, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস। বাট এই যে একটু আগে যেটা লিখে দিলাম, তোমার চার্জের শুধু মানটা বসবে, কোনো ডিস্টেন্স সরি চার্জের চিহ্ন বসানো যাবে না এখানে। এটা খেয়াল রাখবে, এখানে চার্জের চিহ্ন বসানো যাবে না। আচ্ছা, এটা আসবে 5.76 10 ইনভার্স 9 এত নিউটন। এখন এইখানে তোমাকে যেটা জিজ্ঞেস করছে যে এই বলের জন্য তাদের ত্বরণের মান হবে কত, দেখো এদের ভর যদি দেওয়া আছে, বাট তোমাকে এটাও মুখস্থ রাখতে হবে তাদের ভরের মান। তো আচ্ছা, এই জিনিসটা বলা হয় নাই, এই যে আচ্ছা দাঁড়া, এটা ফার্স্ট পেজেই এটা বলি। এইখানে যে দুইটা চার্জ আছে, তো এই দুইটা চার্জ একে যেই বলে আকর্ষণ এই করবে তো বিকর্ষণ করবে, এও কিন্তু একে সেম বলে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। মানে দুইটা চার্জই দুইটা চার্জকে সমান পরিমাণে বল প্রয়োগ করে এবং ওই বলের মানটাই হচ্ছে এফ এর মানটা। তুমি এফ যে তুমি সূত্রটাই দিয়ে যে বের করো, K Q1 Q2/d², এটাই হচ্ছে দুইটা চার্জের উপর সেম পরিমাণে বল প্রয়োগ করে এইখানে। ওকে, এখন দুইটা চার্জের উপর সেম পরিমাণে বল প্রয়োগ করে, তাহলে ইলেকট্রনের উপরে বলটা এটা হবে, প্রোটনের উপরে বলটাও এফই হবে। তাহলে এদের ত্বরণ এই কি হবে? আমরা জানি ত্বরণ সমান, তাহলে এ ই বা ইলেকট্রনের জন্য ত্বরণ হবে বল ডিভাইড বাই ইলেকট্রনের ভর। এই ভর কত এর? এটা হচ্ছে 9.1 10 টু দি পাওয়ার -31। এই এটা হচ্ছে তোমার কেজি এককে মান, আর গ্রাম এককে
-28। এগুলো আশা করি মনে আছে তোমার এগুলা। তো 19ও ছিল, এগুলো গুণগত রসায়নেও আছে। আচ্ছা, এখানে 9.1, এটা হবে 6.32 × 10⁻21, যেহেতু এটা ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে। আর প্রোটনের জন্য, তাহলে প্রোটনের জন্য ত্বরণ কি হবে? 5 আর প্রোটনের ভর হচ্ছে 1.67 × 10⁻27 কেজি। এটা হবে 3.44 × 10⁻18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ম্যাথটা আশা করি বুঝতে সমস্যা নাই। এগুলো বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। হ্যাঁ, এখন এইখানে বলছে একটি ইলেকট্রন এবং একটি প্রোটনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল এবং মহাকর্ষ বলের অনুপাত নির্ণয় করো। মহাকর্ষ বল সম্পর্কে তো জানা আছে আশা করি, কারণ মহাকর্ষ বল আমাদের অলরেডি পড়ছি মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে। তো তড়িৎ বল এবং মহাকর্ষ বলের অনুপাতটা বের করতে বলছে। এখন এই যে তড়িৎ বল হচ্ছে, ধরো যে F ই, আর মহাকর্ষ বল F m আমরা ধরলাম, তাহলে F e সমান এখানে কি হবে? K Q1 Q2 Q2 /d²। এটা ছিল। আর মহাকর্ষ বলের ক্ষেত্রে সূত্রটা কি মনে আছে? হুম। হ্যাঁ, এইখানে এই যে কি ছিল মহাকর্ষ বলের, জি m1 m2/d², এইটা ছিল। তো জি, এখানে F m যেহেতু ভাগ আকারে আছে, তাহলে d² যাবে উপরে, আর ক্যাপিটাল জি m1 m2 আসবে নিচে। এভাবে লেখা যায় না? লেখা যায়। তো কে এর মান হচ্ছে 9 × 10⁻৯। আর এইখানে বলছে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে, তাহলে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সেম, 1.6 10⁻19, দুইটাই যেহেতু সেম সেহেতু স্কোয়ার আসবে। আর ডি স্কোয়ার তো সেম, ডি স্কোয়ার বাদ যাবে। আর নিচে আসবে m1, জি এর মান হচ্ছে 6.67 10⁻11, এটা আমরা জানি, যদিও এখানে দেওয়া আছে। আর m1 কত? m1 হচ্ছে একটা 9.1 10⁻31, আর একটা আছে 1.67 10⁻−27। এখন এগুলা ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করলে এটা আসে কত? আচ্ছা দাঁড়া, এটা এত বড় ক্যালকুলেশন না করে আমি এটা অ্যান্সার দেখে বলতেছি। এটা আসবে 2.27 10⁻10⁻39।